ওকে, সি শার্প টিউটোরিয়াল সিরিজের 29তম পর্বে আপনাদেরকে স্বাগতম। সি শার্প জ্যাগড অ্যারেস। In C sharp, jagged array is also known as array of arrays because its elements are arrays. The element size of jagged array can be different. Declaration of jagged array. Let's see an example to declare jagged array that has two elements. এখানে যে সিনট্যাক্স দেখতে পাচ্ছি, এই সিনট্যাক্সের সাথে হচ্ছে পাইথনে মাল্টি ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করার সিনট্যাক্সটা মিলে আর কি। ইন্ট পেয়ার অফ স্কোয়ার ব্র্যাকেট, তারপরে আরেকটা পেয়ার অফ স্কোয়ার ব্র্যাকেট স্পেস অ্যারের নাম অ্যার ইকুয়ালস টু নিউ ইন্ট, এবং ওইখানে প্রথমটার মধ্যে 2 দিছে, পরটার মধ্যে কোনো সাইজ বা সংখ্যা দেয় নাই। ইনিশিয়ালাইজেশন অফ জ্যাগড অ্যারে। লেটস সি অ্যান এক্সাম্পল to initialize jagged array. The size of elements can be different. Array of 0 equals to new int 4. Array of 1 equals to new int 6. So এর নামক ওইখানে যে জ্যাগড অ্যারে আছে সেটা প্রথম এলিমেন্ট, সেটা নিচেই একটা অ্যারে। আসলে এরকম অ্যারে তো হইতেই পারে, কিন্তু এইভাবে সাইজ দেওয়ার মানে এখন মোটামুটি বোঝা যাচ্ছে আর কি। মাল্টি ডাইমেনশনাল অ্যারে থেকে জ্যাগড অ্যারে কি পার্থক্য সেটা হচ্ছে, মাল্টি ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে মনে করেন একটা সিমেট্রি আছে 3x3 বা 4x4 আর কি, মানে জিনিসটা হয় বর্গক্ষেত্র হবে, মানে ভ্যালুগুলো প্রিন্ট করলে, অথবা আয়তক্ষেত্র হবে, এই তো। কিন্তু এখানে অর্থাৎ সাধারণ মাল্টি ডাইমেনশনাল যেমন 2 ডাইমেনশনাল বা 3 ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে হইতেছে প্রত্যেকটা এলিমেন্ট হইতেছে মানে ভিতরে প্রত্যেকটা এলিমেন্ট যদি অ্যারে হয় তো সেগুলোর মানে সাইজ আবার সেম, প্রত্যেকটায় 3টা করে বা 4টা করে, হ্যাঁ, যে কয়টা ফিক্সড ওই কয়টা আর কি। যেমন 3x3 সাইজ যদি হয়, 3x3 বাদ দেন, 3x4 সাইজ যদি হয়, তাহলে বৃহত্তর অ্যারেটার 3টা এলিমেন্ট থাকবে, আর ভিতরের যে ক্ষুদ্রতর অ্যারেগুলো আছে প্রত্যেকটাই 4টা করে এলিমেন্ট থাকবে। জ্যাগড অ্যারের ক্ষেত্রে ব্যাপারটা তা না, যে ভিতরের যে ক্ষুদ্রতর অ্যারেগুলো আছে সেগুলোর এক একটার সাইজ এক এক রকম হইতে পারে, সেটাই এখানে ইনিশিয়ালাইজ করতেছে। প্রথম এলিমেন্টটা একটা অ্যারে এবং সেটার সাইজ হচ্ছে 4, পরের এলিমেন্টটাও অ্যারে ডেফিনেটলি, কিন্তু সেটার সাইজ আর একটু বড় 6। Initialization and filling elements in jagged array. Let's see an example to initialize and fill elements in jagged array. এখানে শুধু অ্যারে হইতেছে গিয়া বৃহত্তর অ্যারেটা, আর অ্যার অফ 0 হইতেছে ভিতরের ক্ষুদ্রতর প্রথম অ্যারে। সেটা যে 4টা এলিমেন্ট, সেটা কিভাবে, সেটা হচ্ছে নর্মালি আমরা যে সাধারণত একটা অ্যারে যেভাবে ডিক্লেয়ার করি অনেকটা ওই রকম আর কি। এবং পরের যে অ্যার 1 আছে, যে 6টা আইটেম, সেটা ওইভাবে ডিক্লেয়ার করলো। আচ্ছা, হিয়ার সাইজ অফ এলিমেন্টস ইন জ্যাগড অ্যারে ইজ অপশনাল, সো ইউ ক্যান রাইট অ্যাবভ কোড অ্যাজ গিভেন বিলো। যেহেতু আপনি ওই ইন্ট 4 উপরে দেখতে পাচ্ছেন, তারপরে স্কোয়ার ব্র্যাকেটে 21, 11, 21, 56, 78 লিখেই দিচ্ছেন, তো বোঝা যাচ্ছে, এবং যেগুলো কমা সেপারেটেড 4টা এলিমেন্ট, এই জন্য বাম পাশে ওই 4 না লিখলেও হবে, এবং তারপরেটাতে 6 না লিখলেও হবে, কারণ পরেতে স্কোয়ার ব্র্যাকেটে 6টা আইটেমই আছে, তাই না? এই ছাড়া আচ্ছা, সি শার্প জ্যাগড অ্যারে এক্সাম্পল, হয়তো আমরা একটা পুরো সম্পূর্ণ program দেখব। Let's see a simple example of jagged array in C sharp which declares, initializes and traverses jagged arrays. First middle মেথডের মধ্যেই যাই। তো আসলে তো জ্যাগড অ্যারে এভাবে ডিক্লেয়ার করে, ইন্ট দিয়া 2 দ্বারা মনে করেন স্কোয়ার ব্র্যাকেট স্পেস দিয়া সে অ্যারের নাম ইকুয়ালস টু নিউ, তারপরে কোন কি ধরনের এলিমেন্ট থাকবে সেটা, হ্যাঁ, তারপরে হচ্ছে প্রথমটার মধ্যে সাইজ লেখে, যে ভিতরের ক্ষুদ্রতর অ্যারের সংখ্যা কয়টা, এবং পরের স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে কিছুই নাই। তারপরে যেহেতু আপনি 2 লিখছেন, ইন্ট অফ 2, তার মানে ভিতরের ক্ষুদ্রতর
অ্যারে হইতেছে দুইটা। এখন প্রত্যেকটা ক্ষুদ্রতর অ্যারে আপনি এভাবে ইনিশিয়ালাইজ করেন, যেভাবে উপরে আমরা দেখলাম অ্যার অফ 0 এবং পরে অ্যার অফ 1 করছে, ফাইন। এখন এখানেও ট্র্যাভার্স করবে, মানে আর এলিমেন্টগুলো মনে করেন যে প্রিন্ট আউট করার চেষ্টা করবে। বাইরের ফর লুপ দিস হইতেছে i int I equals to 0, I less than air dot length, বৃহত্তর অ্যারেটার যে লেংথ সেটা, এবং বৃহত্তর অ্যারেটার লেংথ এটা হচ্ছে 2। তারপরে সেখান থেকে আরেকটা ফর লুপে ঢুকছে, নেস্টেড ফর লুপ, int j equals to 0, j less than air of I length, মানে এখন তো ভিতরের এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র অ্যারে নিয়ে মনে করে নিয়ে হবে আর কি, প্রিন্ট আউট করা হবে। সেই জন্য সে ভিতরের এক একটা, এবং এখানে ক্ষুদ্রতর অ্যারে হইতেছে দুইটা, একটা হচ্ছে 4টা এলিমেন্ট ওলা, একটা হচ্ছে 6টা এলিমেন্ট ওলা। সো এখানে আর যেহেতু বাইরের ফর লুপে আপনার অ্যার ডট লেংথ হইতেছে 2, সো বাইরের ফর লুপটা দুইবার এক্সিকিউট করবে, আর ভিতরের ফর লুপটা আসলে প্রথম ক্ষুদ্রতর লুপের জন্য 4বার এক্সিকিউট করবে, কারণ ওখানে 4টা এলিমেন্ট, এবং পরের ক্ষুদ্রতর অ্যারের জন্য 6বার এক্সিকিউট করবে, কারণ সেখানে 6টা এলিমেন্ট। এই জন্য এখানে যে লেস দেন অ্যার অফ আই ডট লেংথ হয়েছে আর কি। অ্যার অফ 0 যদি হয় তাহলে সেটা হইতেছে আপনার কি বলবো, ভিতরতর ক্ষুদ্রতর প্রথম অ্যারেটা আর কি। তারপর সিস্টেম ডট কনসোল ডট রাইট, সিস্টেম এখানে না লিখলাম, যদি উপরে ইউজিং সিস্টেম লিখে নিতেন তাহলে আপনার এই সিস্টেম ডট কনসোল এভাবে লেখা লাগতো না, শুধু কনসোল ডট রাইট লিখলেই হইতো। এবং অ্যার অফ আইজে, অ্যার অফ আইজে মানে হইতেছে ফার্স্টে আই এর ভ্যালু তো 0, এবং মানে বাইরের লুপের প্রথম ইটারেশনের জন্য আই এর ভ্যালু 0, তখন ভিতরের লুপের প্রথম ইটারেশনের জন্য আই এর ভ্যালু 0। সো অ্যার অফ 0 0 মানে হইতেছে ওই ক্ষুদ্রতর এলিমেন্টের, মানে প্রথম ক্ষুদ্রতর অ্যারের প্রথম এলিমেন্টটা প্রিন্ট আউট করবে, এবং তারপরে একটা স্পেস। প্রথম ক্ষুদ্রতর অ্যারের এলিমেন্টগুলো প্রিন্ট আউট করার পরে কনসোল ডট সেই মনে করেন ভিতরের ফর লুপ থেকে বের হয়ে আসবে, এবং তখন রাইট লাইন করবে আর কি, একটা নতুন লাইন প্রিন্ট করবে। এরপরে বাইরের ফর লুপটা আরেকবার এক্সিকিউট করবে, এবং সেখানে মনে করেন আরেকবার এক্সিকিউট করবে, এবং সেটার জন্য মনে করেন তখন ভিতরের ফর লুপটা হইতেছে কয়বার, 6বার এক্সিকিউট করবে, কারণ তখন তো এই দ্বিতীয় ক্ষুদ্রতর অ্যারের 6টা এলিমেন্ট আছে সেই কারণে। সো এইভাবে দেখতে পাচ্ছেন, যেমন আগে যে ম্যাট্রিক্স টাইপের যে অ্যারেগুলো ছিল, যেগুলোকে মাল্টি ডাইমেনশনাল অ্যারে বলা হইতো আর কি, সেগুলোতে যেমন একটা সিমেট্রি ছিল, হয় আউটপুটগুলো শেপ হইতো মনে করেন স্কোয়ার শেপ, অথবা হইতেছে শেপ, আয়তাকার শেপ আর কি। এখন কিন্তু সেরকম হবে না, এখন একটা কিম্বুৎকিমাকার, ডিপেন্ডস অন ভিতরের ক্ষুদ্রতর অ্যারে এলিমেন্টগুলোর প্রত্যেকটার সাইজ কীরকম তার উপর ডিপেন্ড করবে আর কি। ইনিশিয়ালাইজেশন অফ জ্যাকড অ্যারে আপন ডিক্লারেশন, তো ডিক্লেয়ার করা মাত্র কীভাবে আপনি ভ্যালু ইনিশিয়ালাইজ করবেন জ্যাকড অ্যারে সেটা দেখেন, সেটা তো আমরা অলরেডি দেখছি আর কি। লেটস সি অ্যান এক্সাম্পল টু ইনিশিয়ালাইজ দ্য জ্যাকড অ্যারে হোয়াইল ডিক্লারেশন। এখানে আচ্ছা আচ্ছা, মানে ওইখানে যেমন করছে কি আপনার ফার্স্টে মেইন যে অ্যার আছে জ্যাকড অ্যারে সেটা ডিক্লেয়ার করছে, পরে ভিতরের এলিমেন্টগুলোকে আলাদা আলাদাভাবে এইভাবে ভ্যালু দিয়ে করছে, ইনিশিয়ালাইজ করছে, ঠিক আছে। কিন্তু আপনি চাইলে করতে পারেন, যেমন আমরা এখানে যে অ্যার নামক জ্যাকড অ্যারে আছে সেটা 3টা আইটেম, এবং প্রত্যেকটা আইটেম সে ভিতরে যেভাবে করছে ইনিশিয়ালাইজ করছে আর কি, নিউ ইন্ট দিয়া।
আসলে এগুলা তো আমি করি নাই, কোড করে দেখি নাই, সো আমি বলতে পারবো না যে ভিতরের নিউ ইন্ট এই কিওয়ার্ডগুলো বাদ দিলে সেটা প্রিন্ট আউট হবে কিনা, সেটা আমার চলবে কিনা, সেটা আপনারা টেস্ট করে দেখেন, আমিও দেখবো, পরে হয়তো দেখবো অনেক। আচ্ছা, তারপরে jagged array example 2. Let's see an example, simple example of jagged array which initializes the jagged arrays upon declaration. মানে ওই জিনিসটা, উপরের জিনিসটা এখন একটা পুরো সম্পূর্ণ কোডের মধ্যে ব্যাগ কোডের মধ্যে একটা অ্যারে নামক jagged array ডিক্লেয়ার করলো, সেটা সাইজ হচ্ছে 3 এবং সেটা সাথে সাথে ইনিশিয়ালাইজও করে নিল, তারপর হচ্ছে পরে সেগুলো প্রিন্ট আউট করলো আর কি। এবং এই কোডগুলো যেহেতু অলরেডি আমি দেখাইছি, সেগুলো নতুন করে বলার কোনো দরকার নাই। এবং এখানে দেখেন এটা কোনো কি বলবো স্কোয়ার শেপও না, আর আয়তক্ষেত্র বা রেক্টেঙ্গুলার শেপও না, এটা মনে করে ডিপেন্ডস অন ভিতরের যে ক্ষুদ্রতর অ্যারেগুলো আছে সেগুলোর অ্যারে মানে এলিমেন্ট সংখ্যা ডিফারেন্ট হইতে পারে, তো কতটুকু ডিফারেন্ট তার উপরে এই শেপটা ডিফারেন্ট নির্ভর করবে। সো আমরা চলুন নেক্সট অ্যারে ইয়েতে যাই, চ্যাপ্টারে যাই। C# params. In C#, params is a keyword which is used to specify a parameter that takes variable number of arguments. It is useful when we don't know the number of arguments prior. মানে আগে থেকে যদি না জানি যে কয়টা আর্গুমেন্ট পাঠাতে হবে ফাংশনে, তাহলে এই প্যারামস এই জিনিসটা মনে হয় খুব ইউজফুল। Only one params keyword is allowed and no additional parameter is permitted after params keyword in a function declaration. সেখানে আমরা এক্সাম্পল দেখি, ফার্স্টে আমরা মেইন মেথডটাই দেখি আর কি। সো এখানে মেইন মেথডটার যে প্রোগ্রাম আছে সে ক্লাসটার নাম হইতেছে গিয়ে প্রোগ্রাম, মানে মেইন মেথডটার যে ক্লাসে আছে সেটার নাম হইতেছে প্রোগ্রাম। এই যে দেখেন ক্লাস প্রোগ্রাম, তো যার ফলে মেইন মেথডের মধ্যে সে প্রোগ্রাম ক্লাসের একটা ইনস্ট্যান্স তৈরি করা হয়েছে, প্রোগ্রাম ইকুয়ালস টু নিউ প্রোগ্রাম প্যারেন্থেসিস সেমিকোলন ফাইন। এবার সে প্রোগ্রাম ডট শো প্রোগ্রাম মেথডেরই প্রোগ্রাম ক্লাসের যে শো মেথডটাকে বা শো ফাংশনটাকে কল করা হয়েছে। আমি বলছিলাম এর আগে যে আসলে সম্ভবত যেহেতু মেইন মেথডটা এই একই ক্লাসের প্রোগ্রাম ক্লাসের মধ্যেই আছে, এই জন্য এভাবে ইনস্ট্যান্স তৈরি না করলেও হইতো আর কি, ডিরেক্টলি শোটাকে কল করলেই হইতো। মেইন মেথডটা যদি অন্য কোনো ক্লাসেও থাকে, অন্য কোনো ক্লাসে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এইভাবে ইনস্ট্যান্স প্রথমে ইনস্ট্যান্স তৈরি করে পরে আপনি চাইলে সেই ইনস্ট্যান্স বা অবজেক্ট দিয়ে সেই মেথডটাকে অ্যাক্সেস করতে পারেন। এবং শো মেথডটা যে আসলে যেটি স্ট্যাটিক না টাইপের না, এর জন্য এটাকে অ্যাক্সেস করতে হলে আপনার মনে করেন যে কি বলবো ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হয়। এটা সম্ভবত এই মেন মেথড একই ক্লাসে থাকা সত্ত্বেও ইনস্ট্যান্স ক্রিয়েট করেই করতে হবে, কারণ শো মেথডটা মানে স্ট্যাটিক টাইপের না, এটা হচ্ছে কি কারণ। তো যাই হোক, পাবলিক ভয়েড শো প্যারামস, মানে এই যে এখানে যে প্যারামিটার আছে ইন্টেজার কি বলবো অ্যারে ইন্টেজার স্কোয়ার ব্র্যাকেটস, তারপর হইতেছে কি ভ্যাল হইতেছে সেই প্যারামিটারের নাম, টাইপ হইতেছে ইন্টেজার অ্যারে টাইপ, তার আগে প্যারামস কিওয়ার্ডটা ইউজ করছে আর কি, ঠিক আছে। এখন আমরা ওইখানে দেখি মেন মেথডের মধ্যে কি হয়েছে। শো মেথডে মানে ব্যাপার হইতেছে ওই যে যেমনটা বললাম, আগে থেকে যদি জানা না থাকে যে কয়টা প্যারামিটার কয়টা আর্গুমেন্ট পাস করবে, এখানে তো মন চাইলো তা লিখবে 8-10টা 6-7টা আর্গুমেন্ট পাঠাই দিল, 2 2 4 6 8 10 12 14। আচ্ছা এখন সেইগুলা মনে করেন সব আর কি হিসাবে ইন্টেজার অ্যারে হিসাবে প্যারামসের মধ্যে আসলো, ফাইন। এখন সেগুলো আপনি চাইলেই করতে পারবেন, প্রিন্ট করাতে পারবেন এখানে, হ্যাঁ।
সো এখানে জাস্ট আপনার যেহেতু ওইটা আসলে সিঙ্গেল ডাইমেনশনাল, ধর ওই এলিমেন্টগুলোকে যদি একটা সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারের এলিমেন্ট কল্পনা করেন তাহলে তো ইজি হয়ে যায় ব্যাপারটা, তাই না? যেন একটা ফর লুপই যথেষ্ট আর কি। ফর ইন্টিজার i equals to 0, i less than val dot length, এখানে ভ্যালু আছে, ওই যে ভ্যালুগুলো আসতেছে সেগুলো নিয়ে মনে করেন একটা ইন্টিজার টাইপের অ্যারে ক্রিয়েট করা হইলো সেটা। তবে টাইপ কিন্তু জানতে হবে আর কি। আপনি মনে করেন মনের সুখে কিছু ইন্টিজার পাঠাইলেন আর্গুমেন্ট হিসেবে, আর কিছু পাঠাইলেন ডাবল, কিছু পাঠাইলেন স্ট্রিং, তারপরে ক্যারেক্টার, হ্যাঁ বুলিয়ান, এরকম উল্টাপাল্টা পাঠাইলে হবে না। একই টাইপের আপনি পাঠান যতটা, 5টা 10টা 20টা যে কটা মন চায় আপনি পাঠান, কিন্তু সেগুলো সেম টাইপের হওয়া লাগবে আর কি। সো ফর ইন্টিজার i equals to 0, i less than val dot length, i plus plus, হ্যাঁ, সো val dot length বলতে বোঝায় ওই অ্যারের লেংথ কত, মানে সেই অ্যারের মধ্যে কয়টা এলিমেন্ট জমা হয়েছে, কনসোল রাইট লাইন ভ্যাল অফ i, যার ফলে হইতেছে এখন প্রত্যেকটা এলিমেন্ট নিচে নিচে প্রিন্ট হবে। চলুন দেখি ব্যাপারটা তাই কিনা। হ্যাঁ, আসলেই তাই। আচ্ছা, এখন দেখি প্যারামসের দ্বিতীয় এক্সাম্পল আমরা দেখব। ইন দিস এক্সাম্পল উই আর ইউজিং অবজেক্ট টাইপ প্যারামস that allow entering any number of inputs of any type. আচ্ছা, দেখা যাক, ইন্টারেস্টিং মনে হচ্ছে, সাউন্ডস ইন্টারেস্টিং। ও আসলে আমি যে জিনিসটা বললাম এটা আসলে ওইভাবে সত্য না। ওইভাবে সত্য না হয় যে আমি যে বললাম যে আপনি আর্গুমেন্টগুলা সব সেম টাইপ পাঠাইতে হবে, এমন কোনো কথা নাই আসলে। যেমন এখানে শো মেথড বা শো ফাংশনে এই যে রামাকৃষ্ণান, আয়ার, রামেশ, তারপরে 101, হ্যাঁ, তারপর 20.50, পিটার, এখানে স্ট্রিং, ডাবল, ইন্টিজার, ক্যারেক্টার সবই পাঠানো, সব ধরনের ভ্যালুই পাঠানো হচ্ছে। তো এগুলো হ্যান্ডেল করা সম্ভব এই কারণে যে এখানে প্যারামস এরপরে কিন্তু ইন্ট বা ডাবল বা স্ট্রিং এরকম লেখা নাই, অবজেক্ট কথাটা লিখছে এবং তারপরে একজোড়া স্কোয়ার ব্র্যাকেট স্পেস হচ্ছে আইটেমস, তো অথবা অন্য কোনো জিনিস আপনি এখানে দিয়েছিল কি ভ্যাল, আপনি ভ্যালু দিতে পারতেন, কোনো সমস্যা নাই। পরে একটা মাত্র ফর লুপের মাধ্যমে আপনি সেই আইটেমসগুলা প্রিন্ট করে দেখাইতে পারেন, ইজি অ্যাজ পাই, এবং সেগুলো নিজে নিচে প্রিন্ট হবে। বিকজ মনে করেন যে কি বলবো, যেহেতু রাইট লাইন মেথড ইউজ করা হয়েছে, নট শুধু রাইট মেথড ইউজ করা হয়নি। আমরা নেক্সট চ্যাপ্টারে যাই। And C# array class. C# provides an array class to deal with array related operations. It provides methods for creating, manipulating, searching, and sorting elements of an array. This class works as the best class for all arrays in the .NET programming environment. C# array class signature. এখানে যে কি লিখছে জাস্ট আমি আপনাদেরকে পড়ে শোনাই। সিরিয়ালাইজেবল অ্যাট্রিবিউট লিখছে স্কোয়ার ব্র্যাকেটে, তার নিচে লিখছে আরেকটা স্কোয়ার ব্র্যাকেটে কম ভিজিবল অ্যাট্রিবিউট, এর মধ্যে আবার প্যারেন্থেসিসে ট্রু লিখছে, ফাইন। নিচে লিখছে পাবলিক অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যারে, একটা কোলন, আই ক্লোনেবল, আই লিস্ট, আই কালেকশন, আই ইনুমিউরেবল, I structural comparable, I structural equatable. Note, in C# array is not part of collection but considered as collection because it is based on the iList interface. তো যাই হোক, সব কিছু যে বুঝতে হবে এমন কিছু না, অ্যাটলিস্ট আমরা চলুন দেখি বুঝি বা না বুঝি তো কতটুকু নির্যাস গ্রহণ করতে পারি। C# array property and description is fixed size. It is used to get a value indicating whether the array has a fixed size or not. Is read-only. It is used to check whether the array is read-only or not. Is synchronized. It is used to check whether access to the array is synchronized or not. Length. It is used to get the total number of elements
in the dimensions of the array. Long length, it is used to get a 64-bit integer that represents the total number of elements in all the dimensions of the array. Rank, it is used to get the rank number of dimensions of the array. Sync root, it is used to get an object that can be used to synchronize access to the array. C# array methods. Method এবং description. As read only, less than, capital T, greater than, তারপরে প্যারেনথেসিসের মধ্যে লেখছে T এবং তারপরে স্কয়ার ব্র্যাকেট. It returns a read only wrapper for the specified array. Binary search. প্যারেনথেসিসের মধ্যে লেখছে array, int32, int32, object. It is used to search a range of elements in a one-dimensional sorted array for a value. Binary search, parenthesis as array, object. It is used to search an entire one-dimensional sorted array for a specific element. Clear, parenthesis as array dot int32, dot na comma, about comma to int32. It is used to set a range of elements in an array to that default value. Clone, empty parenthesis. It is used to create a shallow copy of the array. Copy of array, int32. It is used to copy elements of an array into another array by specifying starting index. Copy to parenthesis elixe array, int32. It copies all the elements of the current one-dimensional array to the specified one-dimensional array starting at the specified destination array index. Create instance of type, int32. It is used to create a one-dimensional array of the specified type and length. Empty, less than, capital T, greater than, empty parenthesis. It is used to return an empty array. Finalize, empty parenthesis. It is used to free resources and perform cleanup operations. Find, less than, capital 2, greater than, parenthesis মধ্যে আছে capital 2, square brackets, predicate, less than, capital T, greater than. It is used to search for an element that matches the conditions defined by the specified predicate. Index of, parenthesis আছে array, object. It is used to search for the specified object and returns the index of its first occurrence in a one-dimensional array. এটা কত বড় একটু দেখে নিই, দাঁড়ান। অনেক বড় বানাইতেছে। তো এটা অলরেডি কত মিনিট হয়েছে? 10 মিনিট হয়ে গেছে। আসলে আই এম রানিং আউট অফ পেশেন্স। উপরের যে টেক্সটগুলো আছে আর কি, সেগুলো পড়া বাদ দিই। কতটুকু আছে তার উপর নির্ভর করবে যে পড়া বাদ দিব কি দিব না। এখানে ছিলাম, শেষ পর্যায়ে ছিলাম, করে ফেলি। ইন্ডেক্স অফ, parenthesis আছে array, object. It is used to search for the specified object and returns the index of its first occurrence in a one-dimensional array. Initialize, empty parenthesis. It is used to initialize every element of the value type array by calling the default constructor of the value type. Reverse of array. It is used to reverse the sequence of the elements in the entire one-dimensional array. Sort of array. It is used to sort the elements in an entire one-dimensional array. To a string, empty parenthesis. It is used to return a string that represents the current object. এখন আমরা একটা C# array example দেখব, মানে একটা সম্পূর্ণ প্রোগ্রাম। ইউজিং সিস্টেম একটা নেম স্পেস ক্রিয়েট করছে C# প্রোগ্রাম নামে, ক্লাস হচ্ছে প্রোগ্রাম, তারপর আছে মেইন মেথড। আচ্ছা, ফার্স্টে ক্রিয়েটিং অ্যান অ্যারে, মানে কমেন্টের মধ্যে আছে একটা
সো একটা সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে, এটা কিন্তু জ্যাকড অ্যারে না, হ্যাঁ, একটা সিঙ্গেল ডাইমেনশনাল ওয়ান ডাইমেনশনাল সিম্পল একটা অ্যারে ডিক্লেয়ার করলো আর কি। ইন্ট স্কোয়ার ব্র্যাকেট স্পেস অ্যার ইকুয়াল টু নিউ ইন্ট। তো নিউ ইন্ট 6 ওই কথাগুলো না দিলেও পারতো আর কি, যেহেতু ভিতরে 6টা এলিমেন্ট আছে, তারপর দিল, আচ্ছা ফাইন। 5892507 পরে অ্যার2 নামে আরেকটা অ্যারে ডিক্লেয়ার করলো কিন্তু ইনিশিয়ালাইজ করলো না। কনসোল রাইট লাইন দিচ্ছে লেংথ অফ ফার্স্ট অ্যারে প্লাস অ্যার লেংথ, এবং সেটা তো 6ই হবে। তো অ্যারে ডট শর্ট অফ অ্যার, তার ফলে প্রথম যে অ্যারেটা আছে অ্যার নামে সেটা শর্ট হয়ে যাবে এলিমেন্টগুলা। ফার্স্টে 0, পরে 7, এরপর 9, ধরে সরি প্রথমে 0, এরপর 5, এরপর 7, 8, 9, পরে শেষে 25 হবে, ফাইন। কনসোল, চলুন দেখি এই পর্যন্ত যে দুইটা আউটপুট আমরা, আচ্ছা না আউটপুট এখন তো একটা। কনসোল ডট রাইট ফার্স্ট অ্যারে এলিমেন্টস এবং দেখেন এখানে ফার্স্ট অ্যারে এলিমেন্টস যে লিখছে এটার জন্য রাইট মেথড ইউজ করা হয়েছে, রাইট লাইন না, যার ফলে এখানে ওই যে প্রিন্ট অ্যারে নামক একটা ফাংশন কল করা হয়েছে, আর্গুমেন্ট পাঠানো হয়েছে অ্যার, মানে প্রথম ইয়াটা আর কি, প্রথম কি বলে অ্যারেটা, সম্ভবত অ্যারে এলিমেন্টগুলো প্রিন্ট করবে, এই তো। আচ্ছা, তো উপরের যেটা ছিল লেংথ অফ ফার্স্ট অ্যারে, এবং এটা যে 6, চলুন সেটা আমরা দেখে আসি সেটা 6 কিনা। তো এখানে কনসোলে তো হ্যাঁ এখানে 6 আসছে। এরপরে আমরা চলুন সেই প্রিন্ট মেথডে যাই, এবং এটা যেহেতু হইতেছে আপনার স্ট্যাটিক টাইপের মেথড, এই জন্য এটার ওই যে অবজেক্ট, এটার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার দরকার নাই। স্ট্যাটিক ভয়েড প্রিন্ট অ্যারে, তো এখানে হয়েছে কি ফর ইচ ইয়ার মাধ্যমে, লুপের মাধ্যমে এখানে অবজেক্ট এলিমেন্ট ইন অ্যার বলছে আর কি, তাই তো। অবজেক্ট দিয়ে মনে করেন এখানে ইন্টিজার ব্যাপারটা কভার করে সম্ভবত। আচ্ছা, তো সেক্ষেত্রে কনসোল রাইট হইতেছে এলিমেন্ট এবং এলিম এবং এরপরে একটা স্পেস, এইভাবে আসলে ওখানে যে কটা ওই অ্যারের সব কয়টা ভ্যালু এখানে পাশাপাশি একটা স্পেস দিয়ে প্রিন্ট হয়ে যাবে আর কি, ঠিক আছে। তারপরে আচ্ছা ঠিক আছে, আমরা প্রসিড করি। কনসোল রাইট লাইন, এখানে ফার্স্টে হচ্ছে নিউ লাইন একটা প্রিন্ট হবে, ব্যাকস্ল্যাশ এন মানে নিউ লাইন, ইন্ডেক্স পজিশন অফ 25। নিউ লাইন কী জন্য দরকার, কারণ ওইখানে আপনি যে প্রিন্ট অ্যার মেথড যে কল করলেন সেখানে কিন্তু কোনো নিউ লাইন ক্রিয়েট করা হয় নাই, এবং সেখানে ভ্যালুগুলো পাশাপাশি প্রিন্ট করা হয়েছে রাইট মেথডের মাধ্যমে, এলএম আর স্পেস, এই জন্য এখন পরের জন্য আসলে একটা নিউ লাইন দরকার, ব্যাকস্ল্যাশ এন ইন্ডেক্স পজিশন অফ 25। অর্থাৎ প্রথম যে অ্যারেটা আছে অ্যার নামে, সেখানে এই 25-এর ইন্ডেক্স পজিশন কত, হ্যাঁ সেটা কত নম্বর পজিশনে আছে শর্ট করার পরে অবশ্য সেটাই এখন বের হবে, যে অ্যারে ডট ইন্ডেক্স অফ, এখানে ইন্ডেক্স অফ দিয়ে এখানে এই ইয়াতে আপনার দুইটা আর্গুমেন্ট পাঠাইতে হবে, ওই অ্যারেটা পাঠাইতে হবে আর বাড়াইতে হবে যে 25, যেটা কিনা আপনি খুঁজতেছেন কোন পজিশনে আছে। সো অ্যারে ডট ইন্ডেক্স অফ, চলুন এই মেথডটা তো নিশ্চয়ই উপরে আমরা দেখছি, তো এই মেথডটা আমরা একটু আবার পড়ি। এই যে ইন্ডেক্স অফ অ্যারে, তারপরে অবজেক্ট, অবজেক্ট মানে হইতেছে কোন একটা পার্টিকুলার ভ্যালু, হ্যাঁ আইটেম, অ্যারের কোন ইন্ডেক্স পজিশনে আছে সেটা। ইট ইজ ইউজ টু সার্চ ফর দ্য স্পেসিফাইড অবজেক্ট অ্যান্ড রিটার্নস দ্য ইন্ডেক্স অফ ইটস ফার্স্ট অকারেন্স ইন এ ওয়ান ডাইমেনশনাল অ্যারে। অর্থাৎ প্রথম যে পজিশন ইন্ডেক্স পজিশনে পাওয়া যাবে ওই অবজেক্টটা, সেটাই রিটার্ন করবে আর কি। সো 25 ফার্স্ট, এখানে 25 অবশ্য এখানে একটাই আছে এই প্রথম অ্যারেতে, এবং সেটা হচ্ছে গিয়া সম্ভবত ইন্ডেক্স পজিশন 5, টোটাল হ্যাঁ টোটাল 6টা আইটেম, তো সো 0 থেকে শুরু করলে ইন্ডেক্স পজিশন 5ই হওয়ার কথা। চলুন দেখি, হ্যাঁ ইন্ডেক্স পজিশন অফ 25 ইজ 5। আচ্ছা, এরপরে আমরা করি
দেখেন এখানে কমেন্টে লিখছে কপিং ফার্স্ট অ্যারে টু এমটি অ্যারে। তো ফার্স্ট অ্যারেটা ছিল কি, সেখানে সাইজ ডিক্লেয়ার করছে এবং হচ্ছে মানে ফার্স্ট অ্যারেটা ডিক্লেয়ার এবং ইনিশিয়ালাইজ দুইটাই করা হয়েছে, এবং পরের যে অ্যারে আছে অ্যারে টু, সেটা মনে করেন ইনিশিয়াল ডিক্লেয়ার করলেও ইনিশিয়ালাইজ করে নাই, ওটার ভ্যালুগুলো কি আনসার্টেন। তো সেই জন্য করছে আর কি, ওই প্রথম অ্যারের এলিমেন্টগুলা মানে সম্পূর্ণ প্রথম অ্যারেটাই মনে করেন দ্বিতীয় অ্যারেতে ঢুকাই দিছে, তাই ঢুকাই দিতে পারতো যদি দুইটার সাইজ যদি সেম হয়। হ্যাঁ, দুইটার সাইজ সেম, ইন 6 ইন্ট অফ 6 ইন্ট অফ 6, এক্ষেত্রে পুরোপুরি কপি করা মানে ঢুকাই দিছে বললেও কোনো সমস্যা নাই। সো অ্যারে ডট কপি, এখানে প্রথম আর্গুমেন্ট হচ্ছে প্রথম অ্যারেটা মানে যেটা থেকে কপি করবে, কমা হইতেছে পরের অ্যারেটা যেটাতে কপি করবে, কমা হইতেছে প্রথমটার লেংথ, অ্যারে ডট লেংথ। তো চলুন অ্যারে ডট কপি এই মেথডটা কোথায় আছে আমরা সেটা একটু পরে দেখি আবার। তখন তো আসলে র্যান্ডমলি পড়ছিলাম, জাস্ট পড়ার পর আর কি, রিড বিটুইন দ্য লাইন্স টাইপের। এখানে আদৌ আছে কিনা, স্টেকিং লাইক ফর এভার আছে এখানে। কপি অফ অ্যারে comma array in 32. It is used to copy elements of one array into another array by specifying starting index. মানে কোন জায়গা থেকে, by specifying starting index, কোন জায়গা থেকে কপি করা শুরু করবে, এটাই কি আমরা খুঁজতেছি। আচ্ছা ধরুন এটি আমরা খুঁজতেছি আর কি। তো যাই হোক, দ্বিতীয়বার পড়ার কোনো মানে হয় না। এখন আমরা ওইদিকে যাই। কি বলছে, কমেন্টটা আবার পড়ি। কপিং ফার্স্ট অ্যারে টু এমটি অ্যারে, অ্যারে ডট কপি, সেখানে তিনটা আর্গুমেন্ট পাঠানো হয়েছে। হ্যাঁ, প্রথম অ্যারেটা যেটা থেকে কপি করা হবে, কমা পরের অ্যারেটা যেখানে কপি হবে, কমা হচ্ছে অ্যারে লেংথ, প্রথমটার মনে করেন আর কি লেংথ। তো যার ফলে এখন কন্ট্রোল রাইট, শুধু রাইট মেথড আর কি, সেকেন্ড অ্যারে এলিমেন্টস, শুধু রাইট মেথড ইউজ করার কারণ হচ্ছে যে যাতে করে এই সেকেন্ড অ্যারে এলিমেন্টসের পরে যে জিনিসটা আসবে এটা যাতে একই লাইনে হয়। এখন আবার সেই প্রিন্ট অ্যারে মেথডটাকে কল করা হয়েছে, এবং এখানে আপনি চিন্তা করে দেখেন এই মেথডের নাম, প্রিন্ট অ্যারে মেথডের নাম এখানে হচ্ছে গিয়ে প্যাসকেল নেমিং কনভেনশন ইউজ করা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা শুরু থেকে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটার সেটা হবে হচ্ছে ক্যাপিটাল। হ্যাঁ, এখানে প্রিন্ট অ্যারে মেথডে দ্বিতীয় অ্যারেটা পাস করা হয়েছে আর কি, কারণ দ্বিতীয় অ্যারেটা এখন আর ব্ল্যাঙ্ক না, এখন এটার মধ্যে প্রথম অ্যারের ভ্যালুগুলো ঢুকে বসে আছে। সো চলুন আউটপুট কী হবে আমরা আসলে আন্দাজ করতে পারতেছি। এখানে দেখেন সেকেন্ড অ্যারে এলিমেন্টস, এখানে অলরেডি সেই উপরে যেভাবে আছে ফার্স্ট অ্যারে এলিমেন্টস 0 5 7 8 9 25, এখানেও কিন্তু সেই একই অবস্থা, সেকেন্ড অ্যারে এলিমেন্ট 0 5 7 8 9 25। এবার আমরা সেই প্রোগ্রামের বাকি অংশটা দেখি, যে অ্যারে ডট রিভার্স ARR, রিভার্স মনে করেন এটার উপরে থেকে পড়ার দরকার নাই, এটা হচ্ছে কোনো একটা অ্যারেতে যে এলিমেন্টগুলো আছে সেগুলো যদি অ্যালফাবেটিক্যালি রিভার্স অর্ডারে সাজাইতে চান, সেগুলো সংখ্যা হোক অথবা স্ট্রিং টাইপের যাই হোক, এই রিভার্স মেথড ইউজ করবেন। তো যার ফলে হবে কি, এখন 25 কিন্তু ফার্স্টে আসবে এবং শেষে আসবে 0, তাই তো। কন্ট্রোল ডট রাইট, এখানে একটা নিউ লাইন ইন্ট্রোডিউস করলো, ফার্স্ট অ্যারে এলিমেন্ট ইন রিভার্স অর্ডার। হ্যাঁ, তারপরে প্রিন্ট অফ অ্যারে, তাহলে রিভার্স অর্ডারে হচ্ছে প্রথম অ্যারে এরকম দেখেন 25 9 8 7 5 0। তো এই ছিল সেই হোল প্রোগ্রাম। ওকে, আই হোপ এখানে আসলে মেনলি অ্যারের মেথডগুলো এখানে ডিক্লেয়ার করা হয়েছে। তো এটা ছিল কত নম্বর পর্ব, মোস্ট পসিবলি 29 নম্বর পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন।